আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই আশা করি ভালো আছো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজাদ স্যার আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় মজুত পণ্যের হিসাব রক্ষণ অধ্যায় নিয়ে অঙ্কটা করব। আজকে আমরা যে একটা অঙ্ক করব সেটা ঢাকা বোর্ড 2019 সালের 9 নম্বর অঙ্ক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বইটা সাথে নিয়ে নিবে, সাথে সাথে খাতা হাতে নিয়ে নিবে এবং গুরুত্বপূর্ণ কিছু কথা বললে অবশ্যই ভিডিওটা দেখার সময় গুরুত্বপূর্ণ তথ্যগুলো লিখে নিবে। আর আমি তোমাদের অবশ্যই নিচে স্টলে চেষ্টা করব যে প্রশ্নটা দিয়ে দেওয়ার জন্য, সেই প্রশ্নটা দেখে তুমি বুঝতে পারবে। তার আগে আমরা একটু প্রশ্নটা পড়ে নিই। দেখো প্রশ্নটা কি লেখা আছে। প্রশ্নের লেখা আছে, অটোবি কোম্পানি 2018 সালের তথ্যগুলো দেওয়া আছে। উদ্বৃত্ত দেওয়া আছে 210 টাকা কাঁচামাল ক্রয় 4 তারিখ, 8 তারিখ কাঁচামাল ইস্যু, 15 তারিখ কাঁচামাল ক্রয়, 20 তারিখ কাঁচামাল ইস্যু, 25 তারিখ কাঁচামাল ক্রয়, 26 তারিখে ঘাটতি, 31 তারিখে কারখানা ফেরত। ক নম্বরে বলছে ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, খ নম্বরে বলছে ফিফা পদ্ধতি, গ নম্বরে বলছে মাল ক্ষতি ভারযুক্ত পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। আমরা দুই একটা কথা বলে নিই তোমার সাথে। অঙ্কটা করার আগে আমরা দুই একটা বেসিক কথাটা আরেকবার একটু বলবো। দেখো, আমরা ক্রয় মানে গ্রহণ বুঝি। ক্রয় মানে কি বুঝি বলো? গ্রহণ বুঝি। এটা তো তোমরা সবাই জানো। এখন কখনো থাকতে পারে ক্রয় ফেরত। তাহলে ক্রয় যদি গ্রহণ হয় তাহলে ক্রয় ফেরত কিন্তু গ্রহণ হবে না। ক্রয় ফেরত কি হবে বলো? ইস্যু হবে। ক্রয় ফেরত কি হবে? ইস্যু। আবার বিক্রয় হলো ইস্যু। বিক্রয় কি বলো? ইস্যু। তাহলে বিক্রয় ফেরত কি হবে? বিক্রয় ফেরত তাহলে কি হবে তুমি বলো? অবশ্যই বিক্রয় ফেরত হবে গ্রহণ। এই কথাটা বোঝো, ক্রয় যদি গ্রহণ হয় ক্রয় ফেরত কিন্তু ইস্যু হবে। বিক্রয় যদি ইস্যু হয় তাহলে বিক্রয় ফেরত কি হবে বলো? গ্রহণ হবে। কথাটা ক্লিয়ার হয়েছে? এখন তাছাড়াও থাকে বিনষ্ট, অনেক সময় থাকে ঘাটতি। আমরা গত ক্লাসে একটা অঙ্ক করেছিলাম, সেটা ঘাটতি। আমরা যদি কখনো বিনষ্ট অথবা ঘাটতি থাকে সেটাকেও আমরা ইস্যু বুঝবো। কি বুঝবো বলো? ইস্যু বুঝবো। কথাটাকে ক্লিয়ার হয়েছে তোমাদের? তাহলে ক্রয় হলো গ্রহণ, ক্রয় ফেরত হলো ইস্যু, বিক্রয় হলো ইস্যু, বিক্রয় ফেরত হলো গ্রহণ, বিনষ্ট বা ঘাটতিকে আমরা কি বলি বলো? ইস্যু বলি। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু কথা। এখন আমরা যে কাজটা করব, আমরা ক নাম্বারে চলে যাব। দেখো ক নাম্বার প্রশ্নটাতে কি দেওয়া আছে। ক নাম্বারে দেওয়া আছে মোট ক্রয়ের পরিমাণ। কি বলা আছে বলো? মোট ক্রয়ের পরিমাণ। এখন আমরা যদি মোট ক্রয়ের পরিমাণ বের করি, মোট ক্রয়ের পরিমাণ, দেখো এই কোশ্চেনের ভিতরে কিন্তু বলা নাই যে এটা আমি কি একক বের করব না টাকা বের করব। বলো, একক টাকা কোনো কিছু কি বলা আছে? বলা নাই। তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, বিবরণ পরিমাণ একক এবং পরিমাণ টাকা লিখতে হবে। একক মানে টা, কয়টা? 5টা, 6টা, 7টা, 8টা, এটাকে টা, এই টাকে বলা হয় একক। আর পরিমাণ হলো, আমরা এককের সাথে যদি দর দিয়ে গুণ করি তাহলে আসবে কি বলো? পরিমাণ। আমরা দেখবো কয় তারিখে আছে। দেখো কোশ্চেনের ভিতরে যদি দেখো 4 তারিখে আছে ক্রয় 150 11 টাকা। তাহলে ক্রয় লেখা আছে কত বলো? 150 দেওয়া আছে। কত দেওয়া আছে বলো? 150। এখন দেখো প্রত্যেকটার দর দেওয়া আছে কত বলে? 11 টাকা। এই যে প্রত্যেকটার দর 11 টাকা দেওয়া আছে, আমরা 11টা কি করব বলো? এই 150 কে কি করব? 150 গুণন দিব 11। 150 এর সাথে যদি 11টা গুণ করি আসে 1650। কথাটা বুঝো, 150টা একক মানে 150টা, আর প্রত্যেকটার দাম আছে কত বলে? 11। কথাটা কি ক্লিয়ার হয়েছে? 150 গুণন কত বলো? 11। 150 সাথে 11 গুণ করলে 1650। এরপরে 15 তারিখে আবার আছে ক্রয় 150। আমরা আবার লিখব ক্রয় 150। এখন একটু কোশ্চেনে দেখো, নিচে প্রশ্নটা দেওয়া আছে 12 টাকা দেওয়া আছে। প্রত্যেকটার দাম কত? 12। তাহলে 150 কে সাথে যদি আমরা কি করি 12 গুণ করি, কতটা গুণ করব বলো? 12টা গুণ করব। তাহলে 150 গুণন 12 আসে 1800। এরপরে আরেকটা ক্রয় আছে তোমার 25 তারিখ, আবার লিখব ক্রয়। 25 তারিখে ক্রয় দেওয়া আছে 200। দর দেওয়া আছে কত জানো? দর দেওয়া আছে কত টাকা বলো? দর দেওয়া আছে 13 টাকা।
তাহলে এই 200 সাথে আমরা 13 গুণ করলে কত আসে বলো? 2600। আমরা কি করব? এই দুটা জিনিস যোগ করব। আমরা দুইটা জিনিস যোগ করে যে আসে 0 0 2 1 3 4 5 500, এটা যোগ করব 0 5 6 দুগুণে 12 12 আর 8 হলো 20 0 2 3 4 4 আর 6 অর্থাৎ 6050 টাকা। আমরা যদি একক বের করতে বলে, অর্থাৎ একক মানে কি? একক মানে যে এককটা দেওয়া আছে সেটা। আর টাকা মানে কি? দেখো তোমাকে একটু বোঝানোর জন্য লিখি। তুমি যদি 150 এর সাথে 11টা গুণ করো তাহলে কত আসবে বলো? 1650। এটি ইচ্ছে করলে তুমি এই জায়গায় দেখা দিতে পারো অথবা ক্যালকুলেটর বসায় দিলেও হবে। তাহলে মোট ক্রয়ের এককের পরিমাণের সূত্রটা কি শেষ তোমাদের? আমরা যদি একক বলে তাহলে আমরা বলবো মোট ক্রয় পরিমাণ, বললে আমরা এক পাশে লিখবো একক আর এক পাশে কি লিখবো বলো? টাকা। এই ছিল তোমাদের কি বলো? ক নাম্বারের প্রশ্ন। খ নাম্বারের প্রশ্নতে আমাদের বলছে ফিফো পদ্ধতিতে 1 4 8 6 তারিখ। আমরা এখন কি যাব বলো? ফিফো পদ্ধতিতে মাল খতিয়ানের অঙ্ক করব এবং স্পেসিফিক কিছু ডেট দেওয়া আছে, সব ডেটের হবে না, সেইটা ডেটের উপর আমরা অঙ্কটা করব। আমরা এর আগে জানি ফিফো মানে কি বলো? ফার্স্ট ইন ফার্স্ট আউট। আমরা ঘরটা কাটবো। প্রথম ঘরটা হবে তারিখ, এরপরে ঘরটা কি হবে বলো? বিবরণ। এরপরে 3টা ঘর কাটবো। এই 3টা ঘরের ভিতরে অবশ্যই কি হবে বলো? আরো 3টা করে ঘর হবে। আমরা লিখব গ্রহণ, পরিমাণ, দর, টাকা। এরপরে লিখব ইস্যু, পরিমাণ, দর, টাকা। এরপরে লিখব কি বলো? ব্যালেন্স, পরিমাণ, দর, টাকা। আমরা উপরে লিখব মাল খতিয়ান হিসাব, মাল খতিয়ান হিসাব ব্র্যাকেটে ফিফো পদ্ধতি। ব্র্যাকেটে কি লিখবো বলো? ফিফো। তার মানে ফিফো মানে কি বলো? ফার্স্ট ইন ফার্স্ট আউট। আগে আসলে আগে যায়, অর্থাৎ যেটা আগে আসবে সেটাকে আমরা কি করবো? আগে চলে যাবে। এখন প্রথম আমাদের বলা আছে 2018, তাহলে লিখবো 2018 ডিসেম্বরের 1 তারিখ। 1 তারিখে লেখা আছে উদ্বৃত্ত, এটাকে আমরা বলি কি বলতো? প্রারম্ভিক উদ্বৃত্ত। কি বলি? প্রারম্ভিক উদ্বৃত্ত। আমরা জানি প্রারম্ভিক উদ্বৃত্ত সম্বন্ধে কি নিয়ম আছে বলো? প্রারম্ভিক উদ্বৃত্ত সরাসরি কোন ঘরে যায়? সবার কি মনে আছে? অবশ্যই জানো প্রারম্ভিক উদ্বৃত্ত সরাসরি কোন ঘরে যাবে? ব্যালেন্সে ঘরে যাবে। 210 টাকা করে। তাহলে 210 টাকা 200 সাথে 10 দা গুণ করলে কত আসে বলো? 2000। কথাটা কি সবার ক্লিয়ার? অর্থাৎ 200 প্রারম্ভিক উদ্বৃত্ত 200 সাথে 10 দা গুণ করছি, কত টাকা আসছে বলো? 2000। এরপরে এটাকে আমরা সম্পূর্ণ নিচে টান দিয়ে দিব, দিলাম টান। তারপরে প্রশ্নটা বলা আছে 4 তারিখ ক্রয় লেখা আছে 150। 4 তারিখ ক্রয়। আমরা জানি ক্রয় থাকলে কি নিয়ম বলো তো সবাই? ক্রয় থাকলে এই উপরে ব্যালেন্সটাকে আমরা আগে নিচে বসাবো। ক্রয় থাকলে উপরে ব্যালেন্সটাকে কি করব? নিচে বসাবো। বসানোর পর এখন দেখো ক্রয় আছে কত? 150। 150 11 টাকা আসে কত বলে? 1650 টাকা। অর্থাৎ 150 এর সাথে যদি 11 দা গুণ করি 1650। আমরা জানি ক্রয় থাকলে কয়বার কাজ? 2 বার। প্রথম যাবে গ্রহণে, এরপরে যাবে ব্যালেন্সের নিচে নিচে। 150 11 1650। জিনিসটা ক্লিয়ার করো। ক্রয় কয়বার যাবে বলো? 2 বার। ক্রয় কয়বার যাবে? 2 বার। প্রথম যাবে গ্রহণে, প্রথম যাবে কয়বার বলো? গ্রহণে। পরে যাবে কি বলো? ব্যালেন্সের নিচে নিচে। এরপরে আমরা টান দিব সম্পূর্ণটা নিচে। কথাটা কি বুঝতে পারছো? সর্বশেষ দেখো 8 তারিখ লেখা আছে ইস্যু। এটাই গুরুত্বপূর্ণ জিনিস। ইস্যু আমাদের ইস্যু করতে বলছে 300। কত ইস্যু করতে বলছে? 300। এখন দেখো আমরা একটা জিনিস বলি, আমাদের ইস্যু করতে বলছে 300। এই যে 300 ইস্যু করতে বলছে, আমরা কোনটা থেকে আগে নিব বলো? এই ব্যালেন্স আমাদের আছে 200, এই জায়গায় আছে 150। আমাদের নিতে বলছে কত বলো? 300। তাহলে কোনটা থেকে আগে নিব? 200 থেকে নিব না 150 থেকে আগে নিব? পদ্ধতিটার নাম হলো ফিফো। ফিফো বলে উপরে থেকে নিতে হবে। কোনটা নিতে হবে? উপরে। উপরে মানে আগে। তাহলে আগে আসছে কত বলো? 200। এই 200 নিয়ে নিব। আরো লাগবে আমাকে কত বলে? 100। এই 150 থেকে নিব 100। তাহলে দেখো আমার কিন্তু মোট 300 হয়ে গেছে। দেখছো? উপর থেকে 200 200, নিচের থেকে 100, এই হলো আমার 300। এখন
দর কত বলো, এটার দর হলো 10 টাকা আর এটার দর কত করে বলে 11 টাকা। গুণ করো, আমরা যদি 200 সাথে 10 দা গুণ করি কত আসে 2000, 100 সাথে 11 দা গুণ করলে কত আসে 1100। এটা কি বুঝতে পারো নাই? না বুঝতে কথাটা আরেকবার শোনো। আমার নিতে বলছে কত 300, তাহলে 200 থেকে নিলাম 200, 150 থেকে নিবা 100, আমার হয়ে গেল 300। এখন বলো তো ব্যালেন্সে কি থাকলো? ইস্যু মানে বিয়োগ করা, তুমি সরাসরি বিয়োগ করা বোঝো। 200 থেকে যদি 200 বিয়োগ করো তাহলে কি এগুলো কিছু থাকে? অবশ্যই না। এখন বলতে পারো স্যার 200 থেকে 200 নিছি, দর তো নিছি না। আমার যদি পরিমাণ না থাকে তাহলে টাকা থাকবে না, সেই জন্য টাকা নাই, পরিমাণও নাই, তার মানে টাকাটা নাই। এরপরে 150 থেকে আমরা নিছি কত বলো 100, তার মানে রইল কত 50। কথাটা বুঝতে পারছো কিনা দেখো। আবার কথাটা শোনো, 150 থেকে 100 বাদ দিই, 150 থেকে 100 বাদ দিলে থাকে কত বলো 50, দাম কত বলো 11, গুণ করলে কত আসে বলো 550। এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো 26 তারিখ, 26 তারিখ ঘাটতি লেখা আছে 20 একক, লিখবো 26 তারিখ ঘাটতি। ঘাটতি মানে ইস্যু, ঘাটতিটা কার নিয়ম হলো? ইস্যুর নিয়ম। আমাদের ঘাটতি করতে বলছে এই জায়গায় প্রশ্নের মধ্যে বলা আছে দেখো 20। এখন আমার আছে 50টা, 50টা থেকে যদি 20টা ঘাটতি থাকে তাহলে দাম কত করে? তাহলে থাকবে কয়টা বলো তো? 30টা না? ঘাটতি মানে ইস্যু, ডাইরেক্ট বিয়োগ করো, 50 থেকে 20 বাদ দাও, থাকে কয়টা 30, তাহলে দাম কত 11, 220 এর সাথে 11 গুণ করলে 220। 50 থেকে 20টা নিলাম, থাকলো কয়টা 30টা, এই 30টা দাম কত 11, 30 এর সাথে 11টা গুণ করলে আসে কত বলো 330। আমার কিন্তু অঙ্ক শেষ। অর্থাৎ সর্বশেষ তুমি যে কাজটা করবে এটাকে কি করবা 300 লিখবে, এই জায়গায় 330 লিখবা। দেখো তো কথাটা বুঝতে পারছো কিনা। এবং সর্বশেষ সেই জায়গায় লিখবা সমাপনী মজুদ পণ্য। আমাদের কি নাম্বার শেষ বলো? অবশ্যই আমাদের খ নাম্বারটা এটা শেষ। আমরা কি করলাম বলো? খ নাম্বার। কথা বুঝতে পারছো? খ নাম্বারে করছি কি বলো? মাল খতিয়ান হিসাব। এখন আমাদের চলে যাব আমরা কয় নাম্বারে বলো? গ নাম্বারে ভারযুক্ত পদ্ধতিতে। আসো আমরা গ নাম্বারে যাই। গ নাম্বারে করতে গেলে তোমাকে কি করতে হবে? আবার একটা ঘর কাটতে হবে, সেম ঘর কাটতে হবে। গ নাম্বার ভারযুক্ত গড় পদ্ধতি। আমরা গত ক্লাসে এই ব্যাপারে তোমাদের সাথে অনেক কথা বলছি যে ভারযুক্ত পদ্ধতিতে কয়টা গড় হবে। দেখো ফিফো পদ্ধতিতে গড় হয়েছে কয়টা বলো? 2টা। কয়টা গড় হয়েছে? 2টা, 2টা লাইন হয়েছে। কিন্তু ভারযুক্ত পদ্ধতিতে গড় থাকবে কয়টা বলো? একটা করে লাইন হবে। আমরা একটু ঘরটা কেটে নেই। যেহেতু 1 তারিখেরটা প্রশ্নের মধ্যে আছে সেই জন্য এটা পরিষ্কার না করে সেম গড়, একই গড়। তুমি যদি ভিডিওগুলো বারবার দেখো আমার বিশ্বাস যে অধ্যায়ের অঙ্কগুলো তোমার কাছে অনেক সহজ হবে এবং বোর্ডে এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বারবার এই অঙ্কগুলো আসে। তুমি চেষ্টা করলে এই অঙ্কগুলো খুব সহজে পারবে এবং ভিডিওগুলো যদি বারবার দেখো অবশ্যই তুমি এই অঙ্কগুলো পারবে। আমরা আরেকবার গড় কাটি। সেম গড়, 3টা গড়, গ্রহণ ইস্যু ব্যালেন্স। আমরা দেখি এটার মধ্যে কি কি তারিখ বলা আছে। প্রথম তারিখ বলা আছে 1 তারিখ। তো 1 তারিখ আমরা লিখে ফেলছি। আর তোমরা জানো যে 1 তারিখ প্রারম্ভিক উদ্ভিদ। দেখো যে কোনো পদ্ধতি একই নিয়ম। কি নিয়ম? প্রারম্ভিক উদ্ভিদ সরাসরি ব্যালেন্সের ঘরে যাবে। কোন ঘরে যাবে বলো? ব্যালেন্সের ঘরে। মনে থাকবে সবার, প্রারম্ভিক উদ্ভিদ সরাসরি ব্যালেন্সের ঘরে যাবে। এরপরে বলা আছে 4 তারিখ ক্রয়। আমরা লিখবো 4 তারিখ, ডিসেম্বরের 4 ক্রয়। ক্রয় লেখা ছিল কত বলো? 150। 150 11 টাকা আসে কত বললো? 1650। আমরা এটা বলছি কি বলো? এই পদ্ধতিতে ভারযুক্ত পদ্ধতিতে পরিমাণের সাথে পরিমাণ যোগ, টাকার সাথে টাকা যোগ, পরিমাণের সাথে পরিমাণ। তাহলে দেখো 200 সাথে 150 যোগ করলে কত আসে? 350। কথাটা আবার বুঝে নাও। 200 সাথে 150 যোগ করলে কত আসে বলো? 350। 200 সাথে 150 যোগ করলে আসে 350। 1650 এর সাথে যোগ করলে আসে 1600 সাথে 2000 যোগ করলে আসে 3650। আস্তে আস্তে বুঝো। 150 আর 200 350, এটাকে ক্লিয়ার না শুনলে আবার শোনো। 200 আর 150 এই পরিমাণ, এই পরিমাণ। এখন প্রশ্ন হলো যোগ কেন? এটা স্যার বিয়োগ হতে পারে। ক্রয় করলে কি হয় বলো? তুমি একটা পাঞ্জাবি আছে আর একটা পাঞ্জাবি কিনলা, তাহলে কি পাঞ্জাবি কমবে না বাড়বে? অবশ্যই বাড়বে।
যে কোনো প্রোডাক্ট কিনলে পরে আমাদের বাড়ে, একটা মোবাইল ছিল আর একটা মোবাইল কিনলাম, তাহলে মোবাইলের পরিমাণ বাড়বে। তাহলে আমার 150-এর সাথে 200 যোগ করলে আসে 350, সেই জন্য 350। 1650 সাথে 2000 যোগ করলে 3650। এখন স্যার তাহলে কি করব? দর কি আমরা যোগ করব? তাহলে দর যদি যোগ করো 11 আর 10 তো 21 হওয়ার কথা, 21 হবে? অবশ্যই হবে না। এখন বলছে গড়। আমরা গড় বলতে কি বোঝাই বলো? দুইটা সংখ্যার যোগফলকে যদি ভাগ করা হয়, আমরা ভাগ করি 3650কে 3650কে 350 দ্বারা ভাগ করো, 3650 ভাগ 50, 350। কথাটা কি বুঝতে পারছো? ভাগ। এই যে গড়, গড় মানে কি 3650কে ভাগ করবো কত বলো? অর্থাৎ মোট আমার টাকা হলো 3650, মোট পণ্য আছে 350, ভাগ করলে আসে 10.428, 10.429 লিখতে পারি আমরা, যেহেতু চতুর্থ সংখ্যাটা 5 আছে। দেখো তুমি দশমিকের পর চতুর্থ সংখ্যাটা 5 আছে, সেই জন্য আমরা কি করছি বলো? 8কে 9 বানিয়ে দিছি। এখন আমরা কি করব? এটা সম্পূর্ণ নিচে টান দিব। দেখো জিনিসটা বুঝে নাও, 3650কে 350 দা ভাগ করলে কিন্তু এই ডটটা আসবে। তুমি বাসায় ক্যালকুলেটর করে দেখো, দেখবা পারবা। এরপরে 20 তারিখ বলা আছে ইস্যু, আমরা লিখি 20 তারিখ ইস্যু। ফিফো পদ্ধতি ইস্যু মানে ডাইরেক্ট বিয়োগ করা। দেখো ইস্যু দেওয়া আছে কত বলো? 100। এটা প্রশ্নটা দেখে নাও, ইস্যু করা আছে কত বলো? 100। আর এই জায়গায় দেওয়া আছে কত? 350। 350 থেকে 100 বাদ দাও, থাকে কত বলো? 250। তার মানে ইস্যু মানে কি করা বোঝায় বলো? ডাইরেক্ট বিয়োগ করা বোঝায়। কি করা বোঝায়? ডাইরেক্ট বিয়োগ করা বোঝায়। তার আমরা বিয়োগ করে নিলাম। 350 থেকে যদি আমরা কি করি বলো? 350 থেকে যদি 100 বাদ দিই থাকে 250। এখন দর বসা 10.429, এই জায়গায় বসা 10.429। এখন গুণ করো, আমরা গুণ করে বসাই। 100 গুণন 10.429 আসে 1042.9। তাহলে আমরা কি করতে পারি বলো? 43 বানিয়ে দিতে পারি। 42.9 মানে কি? 1 যোগ করে দিলাম। এখন 250-এর সাথে গুণ দিব, 10.429 আসে 2660 টাকা। দেখো কথাটা আরেকবার বুঝে নিতে পারো। 350 থেকে 100 বাদ থাকে 250। কথাটা কি বুঝতে পারছো? এখন আসো আমরা যে কাজটা করব, আরেকটা আছে 25 তারিখ। 25 তারিখ আছে কাঁচামাল ক্রয়। এখন লিখি আমরা 25 তারিখ কাঁচামাল ক্রয়। ক্রয় লেখা আছে কত বলো? 200। 200 গুণন 13, 13 দুগুণে 26, 2600। এখন বলো ক্রয় থাকলে কি করব? অঙ্ক কিন্তু আমাদের প্রায় শেষ। ক্রয় থাকলে কি করব? পরিমাণের সাথে পরিমাণ যোগ। দেখো এই পরিমাণ 200, 200-র সাথে 250 যোগ করলে কত হয় বলো? 450। 200-র সাথে 250 যোগ করলে হয় কত বলো? 450। এখন টাকার সাথে যোগ করো, 2600 আর 2607, 5260 টাকা। কি করছি বলো? এই যে টাকা, এই টাকার সাথে এই টাকা যোগ করছি। দেখো বুঝতে পারছো? এবং এই 200 টাকার সাথে কি করছি? এই 250 যোগ করে হয়েছে 450। কথাটা কি বুঝতে পারছো সবাই? এখন আমরা কি করব বলো? এটাকে ভাগ করব। আমি তোমার নিচে একটা সূত্র লিখে দিই, দেখো দর। এটা তোমার বাসায় উপকার হবে। টাকা ভাগ পরিমাণ, টাকা ভাগ পরিমাণ। যদি মনে না থাকে এইভাবে ভাগ করে লিখে নিবা। এখন ভাগ করো। টাকা কত? টাকা আছে 5260 টাকা। 5260 টাকাকে আমরা কি করব বলো? 5260 টাকাকে 5260 ভাগ দিব 450। তাহলে আসে 11.571। আমাদের অঙ্ক শেষ। আমাদের অঙ্ক কি হয়েছে বলো? শেষ। এখন আমরা কি করবো? এই দুইটা বসায় দিব, 450। এই জায়গায় থাকে কত? 5260। এই জায়গায় কি লিখবো বলো? সমাপনী মজুদ। কি লিখবো? সমাপনী মজুদ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা কাজ করে নিতে পারো। এই অঙ্কটার ভিতরে উপরে আমরা কিছু জিনিস লিখতে পারি, সেই জিনিসগুলো তোমার সাথে আবার একটু কথা বলতেছি। দেখো কি জিনিসগুলো লেখা যায়। প্রত্যেকটা অঙ্কের ভিতরে, অর্থাৎ ফিবো যে কোনো অঙ্কের ভিতরে এই কাজগুলো তোমাকে কি করতে হবে? করতে হবে। উপরে আমরা একটু লিখে দিই। হ্যাঁ, যে কাজটা করব উপরে দেখো লিখে নিব মালের বিবরণ।
মালের বিবরণ কোড নং ভিন্ন। প্রত্যেকটা অঙ্কের ভিতরে তুমি কি করবা বলো? মালের বিবরণ কোড নং ভিন্ন লিখবা। এই জায়গায় লিখবা পূর্ণ ফরমায়েশ সীমা, ফরমায়েশ সীমা সর্বোচ্চ মজুদ, সর্বনিম্ন মজুদ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকটা অঙ্কের ভিতরে অবশ্যই তুমি এই কথাগুলো লিখবা, মালের কোড নং ভিন্ন, আর ওই পাশে লিখবা পূর্ণ ফরমায়েশ সীমা, পূর্ণ ফরমায়েশ সীমা, পূর্ণ ফরমায়েশ সীমা সর্বোচ্চ মজুদ, সর্বনিম্ন মজুদ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসায় বসে অঙ্কটা চেষ্টা করবে। অবশ্যই দেখবা যে তুমি যদি ভিডিওটা কয়েকবার দেখো তোমার অবশ্যই অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে আগামী ক্লাসে আবার একই অঙ্ক নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। বেশি বেশি করে লাইক করো, আমাদের সাথে থাকো। আসসালামু আলাইকুম। Thanks for watching NCC online class. Stay safe, stay home and stay with NCC.